সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। পৃথিবীর ইতিহাসে নৃশংস গণহত্যাগুলোর অন্যতম 25শে মার্চের গণহত্যা। শুধু এদিন নয়, পুরো 9 মাস ধরেই পাকিস্তান সেনাবাহিনী চালিয়েছে গণহত্যা যজ্ঞ, কিন্তু নৃশংসতার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি এখনো। এ নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর মুনতাসির মামুন, বঙ্গবন্ধু চেয়ার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও মুক্তিযুদ্ধ গবেষক। আছেন সুভাষ সিংহ রায়, রাজনৈতিক বিশ্লেষক। দর্শক, আপনারা ওই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন, এজন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। ভয়াল কালরাত স্মরণে মোমবাতি প্রজ্বলন, শহীদ স্মরণে প্রস্তুত স্মৃতিসৌধ। স্বাধীনতার 50 বছরে উন্নয়নের আদর্শ মডেল বাংলাদেশ, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী। মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীর নতুন তালিকা প্রকাশ, বাদ আগেরগুলো। নতুন করে আবেদন করতে পারবেন না কেউ, রাজাকারদেরও নাম ঘোষণার দাবি। ভারত টিকা রফতানি সাময়িক বন্ধের ঘোষণা দিলেও সংকট হবে না বাংলাদেশের। শুক্রবার আসছে আরও 12 লাখ ডোজ, আরও 34 জনের মৃত্যু। 23 মে খুলছে স্কুল কলেজ। 26শে মার্চ ঢাকা আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হবে 5টি সমঝোতা স্মারক সই, অভ্যর্থনা জানাতে প্রস্তুত সাতক্ষীরার শ্যামনগর। এবং মুন্সিগঞ্জে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ নিয়ে সালিশ বৈঠকেই দুপক্ষের এলোপাতাড়ি ছুরিকাঘাত। 2 কলেজ ছাত্র সহ নিহত 3, আটক 5। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনায় যেতে চাই। বলছি আজকে আলোচনার শিরোনাম গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি। আজ 25শে মার্চ, ভয়াল কালরাত। এই গণহত্যা 25শে মার্চ রাতে যেটি শুরু হয়েছিল, মুক্তিযুদ্ধের পুরো 9 মাস জুড়ে গণহত্যা চলেছে। এসব সহ অন্যান্য বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুরুতে যুক্ত হতে চাই আমার সরাসরি শিক্ষক অধ্যাপক মুনতাসির মামুন স্যার, আপনার সঙ্গে। স্যার, আমরা বলছি আজকে আলোচনার শিরোনাম গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি। তো আজকে স্যার আমরা আগামীকালকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব, 50 বছর বয়সের বাংলাদেশ। তো এই যে পৃথিবীর ইতিহাসের নৃশংসতম গণহত্যা, যেটিকে আমরা বলছি 30 লাখ মানুষ শহীদ হয়েছেন, তো এই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি স্যার আমরা এখনো কেন পেলাম না, কি মনে হয়? মানে আন্তর্জাতিক স্বীকৃতি বলতে কি বুঝবো, সেটা আগে আমাকে বুঝতে হবে। স্যার, আন্তর্জাতিক স্বীকৃতি বলতে স্যার আমরা বোঝাচ্ছি এখানে আমাদের গণহত্যা, আমরা বলছি এখানে যে 25শে মার্চ কাল রাতে আমাদের 50,000 মানুষকে প্রথম প্রহরে হত্যা করা হয়েছে এবং পুরো 9 মাস জুড়ে গণহত্যা চলেছে। 14ই ডিসেম্বরের দিকে আরও বেশি চলেছে। তো এই যে বিষয়গুলো স্যার, এটা যেমন 9 ডিসেম্বর আন্তর্জাতিক গণহত্যা দিবস পালন করেন, আর্মেনিয়ার গণহত্যার বিষয়টি মাথায় রেখে জাতিসংঘ সেটিকে ঘোষণা দিয়েছে। তো আমরা স্যার এরকম কোনো কিছু পাইনি। না, পাইনি, সেটা আমাদের দোষে। এটি আর্মেনিয়া বা জাতিসংঘকে বলে তো লাভ নেই। জি, আমরা এই ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি যদি আমরা এটা বুঝি যে জাতিসংঘ বা বিভিন্ন রাষ্ট্রের প্রতিষ্ঠান, সেটা পার্লামেন্ট বা অন্য কিছু, তাদের কোনো প্রস্তাব পাস বা 25শে মার্চকে সেভাবে পালন, যেটা 21শে ফেব্রুয়ারি হয়, সেটা এক ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি। আরেকটি আন্তর্জাতিক স্বীকৃতি হচ্ছে আমাদের এই বিষয়টি জানে কি না বিশ্বের মানুষ। তো সুতরাং দুটো দুভাগ। কিন্তু প্রথমটির কথা যদি আমি বলি যে আমাদের বিষয়টি জানে কি না, আমাদের বিষয়টি একেবারে জানে না তা নয়, জানে, কিন্তু অতটা জানে না। এবং সেটার কারণ হচ্ছে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক। আন্তর্জাতিকটি হচ্ছে যে পৃথিবীর সুপার পাওয়ারগুলি সে সময়, ইসলামিক রাষ্ট্রসমূহ, তারা সবাই সমর্থন করেছে পাকিস্তানকে। সুতরাং 72 সালে যদি এই গণহত্যার বিষয়টি নিয়ে বেশি মাতামাতি হতো, তাহলে আমেরিকা বা অন্যান্য রাষ্ট্রগুলিকে পরোক্ষভাবে হলো, অনেক সময় প্রত্যক্ষভাবে হলো দোষী সাব্যস্ত করার প্রশ্ন উঠত। সুতরাং তারা ওই বিষয়টিকে গুরুত্ব দেয়নি। অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রে আমরা বিজয়কে গুরুত্ব দিয়েছি খুব স্বাভাবিকভাবে, কারণ আমরা তো কখনো বিজয় দেখিনি। কিন্তু এটা সুযোগ নিয়েছে 75-এর পরবর্তীকালে 3 দশক যারা শাসন করেছে, সামরিক বাহিনী এবং অন্যান্যরা। তাদের মিত্র ছিল কারা? জামাত ইসলাম বা বিএনপি যখন হয়েছে, বিএনপি, এবং তারা পাকিস্তানপন্থী দল, এবং তারা কখনোই চায়নি গণহত্যার বিষয়টি আসুক। তারা বরঞ্চ বিজয়ীকে উৎসাহিত করেছে এই কারণে, মুক্তিযোদ্ধারাও করেছে কারণ তারা বিজয়ী অংশ। সেটা হচ্ছে তাহলে এই গণহত্যার বিষয়টা আসে না। যে গণহত্যার বিষয় এলে কারা গণহত্যা করেছে, কেন করেছে, বঙ্গবন্ধু বিচার শুরু করেছেন, সেটা কি হলো, এইসব প্রশ্ন আসবে।
অভ্যন্তরীণ ক্ষেত্রে আমরা এটা চাপা দিয়ে রেখেছি। আন্তর্জাতিক ক্ষেত্রের কথা তো আমি বললাম, এখন যে স্বীকৃতির ব্যাপারে আমার মনে আছে আমরা ব্যক্তিগত পর্যায়ে লেখালেখি করেছি এবং নির্মূল কমিটি প্রাতিষ্ঠানিকভাবেও এটা নিয়ে অনেক আন্দোলন করেছে। আমার খেয়াল আছে শাহরিয়ার কবির বিভিন্ন দেশে যখন গেছে এই আন্তর্জাতিক স্বীকৃতির কথাটি তুলেছে। তখন আর্মেনিয়াতে যখন এটা কথা হচ্ছিল, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী বোধহয় শাহরিয়ারকে জিজ্ঞেস করেছে যে ঠিক আছে আপনাদের দেশে, আমার যদ্দূর মনে পড়ে যদি ভুল না হয়ে থাকে, যে আপনাদের দেশে গণহত্যার জন্য কোনো কিছু পালন করা হয় কিনা, কোনো দিবস পালন করা হয় কিনা। তো শাহরিয়ার বলেছেন না, তা আপনার দেশে গণহত্যার দিবস পালন হয় না, তা আন্তর্জাতিকভাবে অন্য পালন করা হবে কেন? সঙ্গত প্রশ্ন। তারপরে আপনারা জানেন যে গত প্রায় 2 দশক ধরে আমরা যে আলোর মিছিল, যে কালো রাত্রি, এটি কিন্তু নির্মূল কমিটি শুরু করেছে এবং আমরা শহীদ মিনার থেকে জগন্নাথ হলে গিয়ে আমরা শেষ করতাম। এই ট্রেডিশন বা ঐতিহ্য নির্মূল কমিটির সৃষ্টি। তাই সেখানেও কিন্তু আমরা বারবার গণহত্যা দিবসের কথা বলেছি এবং আজকে জনাব তোফায়েল আহমেদের একটা লেখাতে দেখবেন যে কীভাবে গণহত্যা দিবসের প্রসেসটা হলো। সেটিও নির্মূল কমিটি এক সভায় আমি এবং শাহরিয়ার প্রশ্ন তুলেছিলাম যে আপনারা বিশ্ব হাত ধোয়া দিবস পালন করতে পারেন, বিশ্ব মুখ ধোয়া দিবস পালন করতে পারেন, আর আপনার গণহত্যা দিবস পালন করতে পারেন না, এটা কি কথা? আমি তিনি লিখেছেন যে আমার কাছে এত লজ্জা লাগলো বিষয়টি যে আমি তখন ওনাকে বলেছিলাম যে তোফায়েল ভাই, পার্লামেন্ট চলছে, আপনার পার্লামেন্টে গিয়ে কথাটি তুলেন, এবং তিনি সঙ্গে সঙ্গে পার্লামেন্টে গিয়ে ওই জুনায়েদ আহমেদের বইটি নিয়ে তুলেছেন। অবশ্যই আগে শিরিন আছে আমাদের এমপি, তিনিও নাকি এরকম একটা প্রস্তাব দিয়েছিলেন। ওই প্রস্তাবই দেওয়া হয়েছিল আগে, কেননা আমরাই তো 25শে মার্চের গণহত্যার এটা পালন করার কথা বলছিলাম। সেটা হয়েছে, শেখ হাসিনা ছিলেন দেখেই গণহত্যা দিবসটা পালিত হচ্ছে। এখন আমরা বলতে পারি যেটা হবে কিনা, কিন্তু কথা হচ্ছে এটা তো অলরেডি হয়ে গেছে, সুতরাং সেক্ষেত্রে আর কোনো ওই ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি আর আমরা আশা করতে পারি না। কিন্তু আমাদের বিষয়গুলি আরও জোরালোভাবে আমরা তুলে ধরতে পারি, বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারি, এবং সেটাই হবে এক ধরনের স্বীকৃতি। আমি আপাতত এতটুকু বলি, সুভাষ আছে, ও আরও ভালো জানে, বেশি জানে, তারা একটু বলুক। জি স্যার, আপনাকে ধন্যবাদ। সুভাষ দা, স্যার যে বিষয়টি বললেন যে আমরা রাষ্ট্রীয়ভাবে পালন করিনি একটা সময়, তো গত 3 বছর ধরে আমরা পালন করছি রাষ্ট্রীয়ভাবে এই 25শে মার্চ কালো হত্যা, কালো রাত্রি। তো এই জায়গাতেই তো আমাদের দেরিটা তাহলে হয়ে গেছে 72 থেকে শুরু করে আজকে যদি আমি বলি 2021, মাত্র গত 3 বছর ধরে করছি। তো এই দেরির কারণেই, এবং স্যারের ওই কথাটাকে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, স্যার যেটি বলছেন বিজয়কে আমরা যতটুকু গুরুত্ব দিয়েছি, এই বিজয় অর্জনের পেছনে যাদের অবদান, অর্থাৎ যারা শহীদ হলেন, গণহত্যার শিকার হলেন, তাদের জায়গাটাতে আমরা খুব বেশি আলো ফেলতে পারিনি বলেই কি এমনটা? না, প্রশ্নটা বেশ কঠিন, আর আমার জন্য উত্তর দেওয়া কঠিন, কারণ আপনার দুজনই ইতিহাসের ছাত্র। আর আমি হিসেব করে দেখলাম আমি স্যারের শিষ্যত্ব বরণ করেছি আজ থেকে 36 বছর আগে। যদিও আমি ইতিহাসের ছাত্র নই, কিন্তু ইতিহাসের মুগ্ধ পাঠক। যে কারণে আপনি দেখবেন যে আপনি বললেন যে আমরা দেরিতে হয়েছে কিনা, হ্যাঁ আমাদের অনেক কিছু তো দেরিতে হয়েছে, এবং তারপরে অনেকগুলো প্রেক্ষাপট আছে, এবং রাজনৈতিক প্রেক্ষাপট আপনাকে যদি বিবেচনা করেন, স্যার কিছুটা ইঙ্গিত করেছেন। আমি সরাসরি যে কথাটি বলি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি 10ই জানুয়ারি যখন বাংলাদেশে ফিরে আসেন, তার স্বদেশ প্রত্যাবর্তন যে দিবসটি পালন করা হয়, এক সময় তো শুধু আওয়ামী লীগই পালন করত। এখন গণমাধ্যমের বিস্তার হয়েছে, এখন অনেক কিছু তথ্য বেরিয়ে আসছে। তিনি যে ভাষণটি দিয়েছিলেন, যে জায়গায় দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে বলেছিলেন যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের, আমি নির্মল গুণের ভাষার মতো করে উচ্চারণ করলাম। ঠিক তিনি কিন্তু সেখানেই ফিরে এসেছিলেন, এবং সেখানে তিনি যা বলেছিলেন সেটা কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি জানি না আজকে যারা আওয়ামী লীগের সাথে যুক্ত হচ্ছেন, এ কথাটা আমি প্রায় বলি, তারা কতটুকু এটা উপলব্ধি করেন। তিনি যা বলেছিলেন, আপনি 27শে জানুয়ারি যে অমর্ত্য সেন তার বক্তৃতায় যেগুলো উল্লেখ করেছেন বঙ্গবন্ধু সম্বন্ধে, আপনি দেখবেন তিনি খুব স্পষ্ট করে বলেছেন পৃথিবীর মানুষের কাছে তিনি ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা অসাধারণভাবে দিয়ে গেছেন, বাংলাদেশের মানুষকে তিনি স্বাধীনতার মন্ত্র দিয়ে গেছেন, সেই মন্ত্র পৃথিবীতে এখন ছড়িয়ে পড়ছে। তা অনেক কিছু আমরা দেরিতে শুরু করেছি, কারণে যে বঙ্গবন্ধু মাত্র 1314 দিন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন,
এবং 10 জানুয়ারি তিনি কিন্তু স্পষ্ট করে বলেছিলেন যে বাংলাদেশ হবে একটি আদর্শ রাষ্ট্র, সে রাষ্ট্রের মূল ভিত্তি কী হবে তিনি বলেছিলেন। এবং এই যে যারা যুদ্ধ অপরাধী, যারা মানুষ হত্যা করেছে, মা বোনের ইজ্জত নিয়েছে, বলেছিলেন যে আমরা যদি ক্ষমা করি ইতিহাস আমাদের ক্ষমা করবে না। তিনি কিন্তু সেই দায়িত্বটা কিন্তু পালন করেছেন এবং অসংখ্য লেখা আছে অধ্যাপক মুনতাসির মামুনের। এবং এক সময় এত বেশি স্যার লিখেছেন যে এখন বাদ বাকি সময় স্যার যদি নাও লেখেন তার লেখা নিয়ে আমরা অনেক কিছু লিখতে পারবো। আমার এখনো মনে আছে 50 বছর তার জন্মদিন উপলক্ষে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম এই জাতীয় জাদুঘরে। সেখানে এবিএম মুসা একজন বক্তা ছিলেন, প্রয়াত এবিএম মুসা। তিনি বক্তৃতা উঠে বলছেন যে আপনারা 50 বছর জন্মদিন পালন করছেন, আমি তো মনে করছি তার বয়স কত না কত, এত মোটা মোটা বই লিখেছে, ইতিহাস নিয়ে এত গবেষণা করেছে, সে তো আমার হাঁটুর বয়সী, মানে এবিএম মুসার ভাষণ অনুযায়ী। তা আমরা ওই জায়গায় কিন্তু যাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি খুব অল্প সময়ে কিন্তু এই যুদ্ধ অপরাধীদের বিচার এই প্রক্রিয়া শুরু করেছেন, 73টি ট্রাইব্যুনাল করেছিলেন এবং 752 জনের কিন্তু তিনি এই বিভিন্ন মেয়াদে দ্বন্দ্ব হয়েছিল, 19 জনের ফাঁসির রায় কিন্তু ঘোষিত হয়েছিল। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্য, অনেকে কিন্তু অনেক রকম বলার চেষ্টা করে। এবং আপনি জানেন হুগো গোসিয়াসের একটি বই বঙ্গবন্ধু শেখ মুজিব জেনেভার থেকে নিয়ে এসে তিনি যারা আইন প্রণয়ন করছেন কিংবা এই ট্রাইব্যুনালের আইন তৈরি করছেন তাদের কাছে দিয়েছিলেন, যে অন দ্য ল অফ ওয়ার অ্যান্ড পিস। এটা হুগো গোসিয়াসের বিখ্যাত বই, যেটা আজ থেকে 296 বছর আগে, 46 বছর আগে লেখা। তা সেই জায়গায় আমি বলি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে একেবারেই পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বলা হলো নাগরিকত্ব যারা ফিরে পেতে চান তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে এবং 11,000 যুদ্ধবন্দীকে ছেড়ে দেওয়া হলো, জেলগেট খুলে দেওয়া হলো। তো এইগুলোর বিস্তারিত বিবরণ দিচ্ছি না। কেন দেরি হলো? দেরি হলো এ কারণেই যে 21 বছর ধরে স্যারের একটা ছোট্ট বই ছিল, সেই বই এক সময় আমরা ফেরি করতাম। এ কারণে ফেরি করতাম, খুব দুঃসময় গিয়েছে বাংলাদেশে, সেটা হচ্ছে ইতিহাস দখলের ইতিহাস, স্যারের ছোট্ট একটি বই। এবং সেই বই আমরা ওই মহাখালীর শাহরিয়ার কবিরের যে প্রেস, সেই প্রেস থেকে রাত্রেবেলা 8 টাকা অবস্থায় আমরা নিয়ে এসেছিলাম, এমন একটি ছিল। এবং আজকের প্রধানমন্ত্রীর নির্দেশেই আমি বলে রাখি এটা পুরো টাকাটা উড়িয়ে দিয়েছে। হ্যাঁ, সেই যে আজকের যে লড়াইয়ের যাত্রাটি, এই লড়াইয়ের যাত্রাটা কিন্তু এই 30 বছর যাবৎ কিন্তু এটাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। স্বাভাবিক কারণে 96 সাল রাষ্ট্র ক্ষমতায় এসে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু করেছিল, কিন্তু সে প্রক্রিয়াটা যেহেতু তিনি সাধারণ আদালতেই এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে চেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, তিনি তা করেছেন। কিন্তু 2001 সালে 1 অক্টোবরের পর থেকে আবার সেই পিছনে পথ চলা। এরকম অনেকগুলো ব্যর্থ জায়গা আছে। যুদ্ধ অপরাধীদের বিচার একেবারেই সেই 21 বছর তো বন্ধ ছিলই। আওয়ামী লীগ তার নির্বাচনী ইশতেহারে 2008 সালে কিন্তু যুক্ত করলো, এটা একটু মনে রাখা দরকার। আপনি দেখেন অনেক কিছুই আগে হয়নি, কিন্তু এখন দেখেন বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী নিয়ে মার্কিন কংগ্রেসে এখন প্রস্তাব উত্থাপিত হয়েছে। আজ থেকে 4-5 দিন আগে যখন এই সংবাদটি দেখলাম আন্তর্জাতিক মিডিয়াতে, বাংলাদেশের গণমাধ্যমে এসেছে, আমার কাছে এত ভালো লেগেছে। কারণটি হচ্ছে এই মার্কিন যুক্তরাষ্ট্র তৎকালীন সরকার হেনরি কিসিঞ্জার সহ তারা বাংলাদেশে কি না বিরোধিতা করেছে, কত না বিরোধিতা করেছে। এমনকি ভারত আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্রের যিনি তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী, তাকে কি অপমাননা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং হেনরি কিসিঞ্জার। তো এগুলো তো ইতিহাসে লেখা আছে। আজকে দেখেন এই সুবর্ণ জয়ন্তীতে সেই মার্কিন কংগ্রেসে কিন্তু প্রস্তাব উত্থাপিত হচ্ছে। অতএব এটাই হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় মহিমা। ইতিহাস কিন্তু কাউকে ক্ষমা করে না, ইতিহাস তার জায়গায় কিন্তু লিখে রাখে। আজকে দেখলাম বিএনপির পার্টি অফিসে পত্রপত্রিকায় গণমাধ্যমে দেখলাম যে তারা 26শে মার্চের স্বাধীনতা দিবস আলো দিয়ে সাজিয়েছেন এবং জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক এটা বলেছেন। ওই বইতে, স্যারের ওই বইতে আমি কোট আনকোট বলছি যে জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকা অবস্থায় ওই কালুরঘাটে গিয়েছিলেন। স্যারের নিশ্চয় মনে পড়বে তার বইয়ের লাইনের উল্টোটি। থাকা অবস্থায় তিনি বলেছেন 27শে মার্চে আমি এখানে দাঁড়িয়ে স্বাধীনতার পক্ষে কথা বলবার সুযোগ হয়েছিল। খেয়াল করে দেখুন, অথচ 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা করেছে। এটা তো বেলাল মোহাম্মদের সমস্ত লেখা এখন ইউটিউবে পাওয়া যায়, তার ভাষণ ইউটিউবে পাওয়া যায়, মেজর রফিকুল ইসলামের বক্তব্য ইউটিউবে পড়া যায়, আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে। আমি সেই জায়গায় শেষ করছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 25শে মার্চে 12টা 20 মিনিটে তিনি
স্বাধীনতার ঘোষণা দেন এবং সেই ঘোষণা তিনি বলেছিলেন এটাই হয়তো আমার শেষ বার্তা। এবং সেই 27শে মার্চের তার 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে তিনি কিন্তু গ্রেপ্তার হন। তিনি কেন গ্রেপ্তার হয়েছিলেন এই ব্যাখ্যাও তিনি কিন্তু পরবর্তীতে দিয়েছেন বাংলাদেশের। তা আমি যদি সুযোগ পাই সেটা আমি দর্শকদের সামনে উপস্থাপন করব। আমি সেই কথাটাই বলছি, আমরা কিন্তু আসলে দাম দিয়ে কিনেছি এ বাংলা, কারোর দানে পাওয়া নয়। এটা আব্দুল লতিফের সে বিখ্যাত গান। এবং আমি দাম দিছি প্রাণ লক্ষ কোটি, জানা আছে জগৎময়। স্যার বলছিলেন না, এখন তো পৃথিবীতে জানে না, সে জানে না ব্যাপার যেমন ঠিক, আবার অনেক সময় আমরা জানাতে পারি নাই, কারণ আমরা সময় পাইনি। এখন সেই জায়গাটা তৈরি হচ্ছে। আমি আহ্বান করব যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আজকের নতুন প্রজন্মকে এই শিক্ষা এবং দীক্ষায় দীক্ষিত করতে এবং এইটা নিয়ে গবেষণা করবার জন্য। গবেষণাটা খুব জরুরি। স্যার যে কাজগুলো শুরু করেছেন, এ প্রান্ত থেকে এ প্রান্ত ঘুরেছেন, তিনি খুলনায় যে এত কিছু বাধা বিপত্তি অতিক্রম করে, আপনি তো নিজে খুব বেশি ভালো করে জানবেন স্যারের ছাত্র হিসেবে, যদিও আমি স্যারের দূরের ছাত্র, কিন্তু মোটামুটি স্যারকে অনুসরণ করবার চেষ্টা করি। এই যে আজকের যে নতুন প্রজন্ম জানতে হবে যে 1972 সালে 2রা জুলাই সিমলা চুক্তি কেন হয়েছিল, আজকের প্রজন্ম জানতে 73 সালে আগস্ট মাসের 28 তারিখে কেন বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের মধ্যে যে চুক্তিটি হয়েছিল, সেই চুক্তিটার মর্মার্থ কী ছিল, 195 জন যুদ্ধ অপরাধীদের ব্যাপারে কী সিদ্ধান্ত হয়েছিল, এগুলো আজকে নতুন প্রজন্মের কাছে জানাতে হবে। এইটা দায়িত্ব কিন্তু এখন হয়ে পড়েছে, কারণ এখন আর বসে থাকার সময় নেই। সেটাই বলবার চেষ্টা করছি। ধন্যবাদ। আমি একটা ফোন নিয়ে স্যার আপনার সঙ্গে আবার আসছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো। জি, হ্যালো, শুনছি, বলুন। আমি বলছি নওগাঁর মহাদেবপুর থেকে গৌতম কুমার। জি, আমার প্রশ্নটা হচ্ছে আমার শ্রদ্ধেয় মুনতাসির মামুন স্যার এবং এই অনুষ্ঠান আলোচকের মধ্যে রয়েছেন সুভাষ সিংহ রায় দাদার কাছে। স্বাধীনতার 50 বছরে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির ব্যাপারে সরকারের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এবং পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো ব্যর্থতা আছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। স্যার নিশ্চয়ই প্রশ্ন উত্তর দেবেন। স্যার, এটার সঙ্গে আমি একটু বিষয়টি যোগ করে দিতে চাই। স্যার, আজকে থেকে 3 কি 4 বছর আগে এই আমাদের 25শে মার্চের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে মুক্তিযোদ্ধা মন্ত্রীর একটা সাক্ষাৎকার নেওয়ার আমার সুযোগ হয়েছিল। তো সেখানে মুক্তিযোদ্ধা মন্ত্রী যে বিষয়টি বলছেন যে যদিও আর্মেনিয়ার এই আবেদনের প্রেক্ষিতে জাতিসংঘ এই দিনটিকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দিচ্ছে, অর্থাৎ 9 ডিসেম্বরকে, কিন্তু আমাদের এখনও সুযোগ রয়েছে 25শে মার্চে সেটিকে করার জন্য। তো আসলেই কি এটি কতটুকু বাস্তবসম্মত? আজকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের একটি সভা ছিল, সেখানে উনি ছিলেন, উনি এই কথাটা বলেছেন। আমি ব্যক্তিগত পর্যায়ে মনে করি এটা সম্ভব না। এখন 21শে ফেব্রুয়ারি যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এখন যদি আয়ারল্যান্ড বলে যে আমাদেরও মাতৃভাষা দিবস এরকম আছে, এটা বাতিল করতে হবে, সেটা তো আর হবে না, হবে না। 2 নম্বর, আজকে যে বিষয়টি নিয়ে প্রশ্ন করলেন মহাদেবপুর থেকে গৌতম রায় বোধহয়, তার জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমি একটি প্রস্তাব করেছি আজকে এবং মন্ত্রী এটা গ্রহণ করেছেন। শাহজাহান খানও ছিলেন সংসদীয় কমিটির চেয়ারম্যান। আমি বলেছি যে আমলাতন্ত্র দিয়ে আপনারা যেসব কাজগুলি করাতে চাচ্ছেন মুক্তিযুদ্ধে, সেগুলি হবে না। কারণ আমার খুব মানে কি বলবো, খুব তিক্ত অভিজ্ঞতা আছে। নিম্ন পর্যায়ের আমলারা মুক্তিযুদ্ধ সংক্রান্ত কাজে এত বাধা দেয়, না জেনে না বুঝে নিজেদের কর্তৃত্ব ফলাবার জন্য, যে খুব অপমানিত হতে হয়। আবার অন্যদিকে আমলাও আছেন সিনিয়র লেভেলে যারা এই কাজটি এগিয়ে দেন। এখন আমার বয়সে একজন সেকশন অফিসার বা একজন মিটিংয়ে বলছে ওনারা তো এই টাকা লোপাট করেছে, তো কোনো আইডিয়া নেই মানে দেশ জাতি সম্পর্কে। তখন আমি বলেছিলাম, মার খেয়েছিলাম আমরা দেখে, আজকে বিসিএস পরীক্ষা দিয়ে এই কথা বলছেন। সচিবকে বললাম যে কী হতেন আপনারা, আমি মুনতাসির মামুন মার খেয়েছি, আমি 68 থেকে রাস্তায়, আপনারা আজকে এই কথা বলছেন, মুক্তিযুদ্ধ বিষয়ে একটা কথা বলতে আপনারা না করছেন, এগুলো ওদের পিতার টাকা, এটা তো সরকারের টাকা। আমি আরও যদি বলি শেখ হাসিনার টাকা, উনি টাকা দিতে পারেন, আমরা টাকা চাইতে পারলে আমাদের দোষটা কি? আপনারা তো অন্য কোনো বাহিনীর টাকা তো আটকাতে পারেন না, বা পিতার সাহস নেই আপনাদের, এই ধরনের তিক্ততা হয়। তো আমি আজকে ওনাদেরকে বলেছি সর্বসমক্ষে, আন্তর্জাতিক স্বীকৃতি যে কথাটা ওরা বলছেন, আমি ইনভার্টেড কমার মধ্যে বলছি, আমি বলেছি পররাষ্ট্র মন্ত্রণালয়কে নিয়ে আপনারা একটি যৌথ কমিটি করেন। কারণ আমার খেয়াল আছে
আমরা যে মুক্তিযুদ্ধের বন্ধুদের যে কি বলে যেন ওই যে সম্মাননা দিলাম, যেটা বাংলাদেশ ছাড়া কেউ দেয়নি, এটা পার্লামেন্টের প্রস্তাবও কিন্তু আমার লিখে দেওয়া। এবং তখন আমার ছাত্র ছিলেন সচিব, তাকে আমি বলেছিলাম যে একটা পার্লামেন্টের প্রস্তাব পাশ হলো, তুমি কি করলে? তো বলে স্যার কী করবো? আমি বললাম যে আমলাতন্ত্রের নিয়ম হচ্ছে তোমাকে একটা ফাইল তৈরি করতে হবে। তো তুমি একটা ফাইল তৈরি করো যে এরকম সংসদে প্রস্তাব পাশ হয়েছে, এটা কী করা যায়। তো সে কিছুদিন পর বলে স্যার মন্ত্রীর কাছে তো ফাইল গেছে। তো মন্ত্রী ছিল আমাদের তাজ, আমাদের বন্ধু। তা আমি তাজকে বললাম যে তুই তাহলে পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে একটা কমিটি কর, আমরা এই কাজটা শুরু করি। কাজটা শুরু হয়েছিল এবং সাকসেসফুল হয়েছিল, যে চলতো। আজকে 50 বছর উপলক্ষে যদি আমরা আরও কিছু সম্মাননা দিতে পারতাম, ওই যে আন্তর্জাতিক ব্যাপারটা আসে না, তাহলে সেটা হতো। তা আমি সেটা মাননীয় মন্ত্রী বা সভাতে প্রস্তাব দিয়েছি যে আপনারা মিলে একটি সভা করেন, সেখানে 2 মন্ত্রী থাকেন, সচিব থাকেন, এবং বাইরে যারা এইসব বিষয়ে কাজ করছে তাদের কয়েকজনকে আপনারা রাখেন, দিয়ে কিভাবে কাজগুলি হবে সেগুলি আপনারা নির্ধারণ করেন, তাহলে কিন্তু কাজ হবে। আপনি শাহজাহান খান ওখানে একটা ভালো কথা বলছে, বলছে আপনি আমার কথা বললেন যে আপনি কথাগুলি ভালোই বলছেন। আসলে আমরা মন্ত্রিত্বের বাইরে থাকলে এসব কথা বলি, মন্ত্রী হয়ে গেলে কেন যেন এইসব কাজগুলি করি না। তাই আমি বললাম আমাদের মুক্তিযুদ্ধের মন্ত্রীকে তো আমরা পছন্দ করি, তাকে আপনি ফোন করলে ফোন ধরেন, এটা একটা বড় ব্যাপার। এবং একটা কথা বলতে গেলে তিনি খুব মনোযোগ দিয়ে শোনেন, কী করতে পারলেন না পারলেন না, আমরা তো এর বেশি কিছু চাই না। তো সুতরাং আমি বললাম যে আশা করি মন্ত্রী কাজটি করবেন, এবং তিনি ঘোষণা করেছেন যে তিনি এই কাজটি করবেন। স্যার আরেকটা বিষয় দৃষ্টি আকর্ষণ করতে, সুভাষদা যে কথাটি তুলছিলেন স্যার, যে ইতিহাস যে আমাদের দখল হয়ে গেল এবং যে জন্য আপনাকে লিখতে হলো ইতিহাস দখলের ইতিহাস, তো ইতিহাস দখল হয়ে যাওয়াও আমাদের এই সব ক্ষেত্রে পিছনে পড়ে যাওয়ার আরেকটি কারণ কিনা? একটি কারণ আছে, আমার কাছে মনে হয়েছে যারা শিক্ষা সচিব হন তারা সৃজনশীল নয়, শিক্ষামন্ত্রী যারা হন তারা রুটিন কাজে অভ্যস্ত। দেখেন, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, বাংলাদেশ ইতিহাস সম্মেলনী আমরা প্রতিষ্ঠা করেছিলাম এবং আমাদের মূল কথা ছিল অন্তত মুক্তিযুদ্ধের ইতিহাসটা সবাইকে পড়াতে হবে। পৃথিবীর সব দেশেই নিজের দেশের ইতিহাসটা পড়াতে হয়, নাগরিকত্ব পেতে হলেও সেটা জানতে হয়। পৃথিবীতে বোধহয় আমি একমাত্র পার্লামেন্টারি কমিটিতে গেছি নিজের দেশের ইতিহাস পড়াবার জন্য, এবং তখন নুর ইসলাম নাহিদ ছিলেন মন্ত্রী। আমি তাকে অনেকবার বলেছিলাম, তিনি দেখলাম মাদ্রাসার ব্যাপারে যতটা উৎসাহী, আমি ইতিহাসের কথা অনেকবার বলেছি দেখি, কিন্তু সেটা কোনো কার্যকর হয়নি। পার্লামেন্টারি কমিটিতে যারা সংসদ সদস্য ছিলেন তারা বললেন যে এটা কী বলেন আপনি, আমাদের দেশের ইতিহাস পড়া হয় না। আমি বললাম এটা তো আমার জানার কথা না, আপনি পার্লামেন্টের সদস্য, জানার কথা তো আপনার। এবং সেখানে আমাদের অধ্যাপক হারুন ছিলেন, তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। তিনি তখন এসে বললেন যে ঠিক আছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কলেজগুলি আছে সেখানে মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ানো হবে, সবাইকে পড়তে হবে, তিনি যে কোনো শাখায় থাকেন 100 নম্বরের। তারপরে আমি বিচারপতি খালিল হক ছিলেন আইন কমিশনের, তাকেও এটা বলেছিলাম। তিনি একটা চিঠি দিয়েছিলেন পাবলিক সার্ভিস কমিশনে যে মুক্তিযুদ্ধের ইতিহাস 100 নম্বরে পড়াতে হবে, এবং এটা কিন্তু পাবলিক সার্ভিস কমিশন করেছেন। তো আমাদের এটা করার পরে তখন আমি কিন্তু কি বলে এটাকে, আমি এবং মাহবুবুর রহমান সিলেবাস তৈরি করে বই পর্যন্ত লিখে দিয়েছি যে এইভাবে বই পড়ানো হোক। কিন্তু পরে গ্র্যান্টস কমিশনে যখন এলো তখন আমি মান্নান সাহেব ছিলেন, আমি বললাম যে দেখেন, বাংলাদেশে যদি 100-এর উপরে বিশ্ববিদ্যালয় থাকে এবং সেখানে যদি বাংলা ভাষা ও সাহিত্য এবং ইতিহাসের কোনো বিভাগ না থাকে, আমি এটা দেশদ্রোহিতা মনে করি। আমি বললাম যে পৃথিবীর সব দেশে যখন একটা বিভাগ খোলা, ইউনিভার্সিটি খোলা হয়, প্রথমে মাতৃভাষা এবং ইতিহাসের উপর খোলা। এমনকি যেই আমাদের অমর্ত্য সেনের কথা বললেন, তিনি যখন নালন্দা বিশ্ববিদ্যালয়ে করেন, প্রথমেই কিন্তু ল্যাঙ্গুয়েজ এবং তারপরে ইতিহাসের খুলেছিলেন। কেন? কারণ ইতিহাস হচ্ছে একটা কোর্স সাবজেক্ট। ঢাকা ইউনিভার্সিটি যখন হয়, প্রথম যে 6-7টি বিভাগ খোলায় তার মধ্যে কিন্তু বাংলা ভাষা, সাহিত্য, ইতিহাস ছিল একটি, আর ওদিকে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি। এখন মান্নান সাহেব কিন্তু এটা নির্দেশ দিয়েছিলেন, প্রধানমন্ত্রীর সামনে বক্তৃতাও তিনি বলেছেন, প্রধানমন্ত্রী একটা সম্মতি জানিয়েছিলেন। আজ পর্যন্ত গ্র্যান্টস কমিশন এটা কার্যকর করতে পারেনি। আমি যে কথাটি বলতে চাচ্ছি, যাদেরকে যেখানে দেওয়া হয় তারা কিছু রুটিন কাজে অভ্যস্ত, কিন্তু এইসব কাজে তারা সৃজনশীল কাজে অভ্যস্ত। গ্র্যান্টস কমিশন এটা করতে পারতো না। এত বড় বড় কথা বলেন সেই কমিশনের সদস্য এবং চেয়ারম্যানরা,
তারা করেন না কেন? শিক্ষা সচিব পারতেন না? আমার খেয়াল আছে নজরুল ইসলাম একজন ছিলেন শিক্ষা সচিব, তিনি একবার বলেছিলেন অনলাইনেই তো ইতিহাস পড়ালে হয়, ইতিহাসকে আবার পড়াতে হয়। এই যদি মানে আমাদের সিনিয়র আমলাদের মনোভাব হয়, আজকে খুব দুঃখের সঙ্গে বলছি, আজকে প্রশ্ন করলেন দেখে, এইভাবে আমরা নিজেরা এবং রাজনৈতিক নেতারা এইভাবে কিন্তু আমাদের ইতিহাসটাকে পিছিয়ে দিয়েছে। ইতিহাস পিছালে আপনি তো পিছাবেন। আপনি আজকে বলছেন বঙ্গবন্ধুর অনেক কিছু করছেন, তো ইতিহাসে না থাকতে বঙ্গবন্ধুকে কে দেখবে? বা সবাই, সমস্যা হচ্ছে সবাই ইতিহাসে থাকতে চান, কিন্তু ইতিহাসটাকে তো ওনার গুরুত্ব দিতে হবে। এই গুরুত্বটা কিন্তু আমাদের রাজনীতিবিদরা দিতে ব্যর্থ হয়েছে। স্যার ধন্যবাদ। সুভাষ দা, আমি এই জায়গাটা দৃষ্টি আকর্ষণ করতে, স্যার আজকে যে কথাগুলো বললেন, আমি একটু বিনয়ের সঙ্গে বলি যে অন্য এরকম অনানুষ্ঠানিক আলাপচারিতায় স্যারের মুখ থেকে আমরা এই কথাগুলো শুনেছি যে আমলাতান্ত্রিক জটিলতায় পড়ে যায় আমাদের এই মন্ত্রীরা। ইতিহাস এবং মুক্তিযুদ্ধ কেন্দ্রিক অনেক উদ্যোগ। মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার ক্ষমতায় থাকার পরেও আগের কথা আমি বাদই দিলাম, তাহলে আমরা এগোবো কীভাবে? যখন থেকে আপনি লেখাপড়া শেখা শুরু করেছেন, জি, স্কুলে গিয়েছেন, একটু একটু জ্ঞান হওয়া শুরু করেছে, তখন থেকে কিন্তু আপনি এই শব্দটির সাথে পরিচিত, এই বাক্যটির সাথে, যে আমলাতান্ত্রিক জটিলতা। কখনো কি শুনেছেন আমলাতান্ত্রিক সরলতা শব্দটি? অতএব আমলাতান্ত্রিক সরলতার হিসাব করে আমি আর চলছি না। আমার কথা হচ্ছে রাজনৈতিক দলের একটা বড় দায়িত্ব রয়েছে। স্যার তো একটা পর্যায়েতে যেটা বললেন, আমি স্যারের সাথে সম্পূর্ণ একমত। কেননা যেই জাতি তার ইতিহাসকে স্মরণ করবে না, সেই জাতি কিন্তু তার নিজেও পিছিয়ে যাবে। স্যার তো খুব এবার স্পষ্ট করে বললেন। আজকে বঙ্গবন্ধু এই যে নতুন প্রজন্মের কাছে যে উদ্ভাসিত হয়েছে, এটা বঙ্গবন্ধুর তার নিজ মহিমায় কিন্তু উদ্ভাসিত হয়েছেন। এই যে 10 দিনের যে মহা আয়োজন চলছে, বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকীর এই যে মুজিব চিরন্তন যে অনুষ্ঠানমালা 10 দিনের বিশাল আয়োজন, সেই আয়োজনে কিন্তু যারা যুক্ত হচ্ছেন, যারা সশরীরে আসছেন বাংলাদেশে, তারা কিন্তু কোভিডকালীন সময় কিন্তু এই প্রথম বাংলাদেশে এসেছেন। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অর্জন। আমাদের এই যে জায়গায় আমরা সময় দাঁড়িয়ে আছি, এই যে আর কয়েক ঘন্টা পরেই, আর ধরেন 2 ঘন্টা পরেই আমরা বাংলাদেশের যে 50 বছরের যে মাইল ফলক সেটাকে স্পর্শ করব। ইতিহাস যদি ভুলিয়ে দেওয়া হয়, তাহলে ওই জায়গাটা হয়, সেটা তো বিএনপির মতো অবস্থা হয়। কেননা আপনার ঠিক মনে পড়বে কিনা, আপনার টেবিলে আমি কয়েকবার বলেছি, 1996 সালে 26শে মার্চ আমাদের রজত জয়ন্তী ছিল। সেই সিলভার জুবলির সময় বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল। আপনি পত্রপত্রিকায় ঘাটেন, ইতিহাসের ছাত্র যেহেতু, আপনি বিএনপির তখনকার সরকারের পক্ষ থেকে একটি মন্ত্রী তো কোনো বক্তব্য দেয় নাই, এবং সরকারের পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হয় না। 23শে জুন আওয়ামী লীগ যখন রাষ্ট্র ক্ষমতায় আসে, তখন তারা কর্মসূচি গ্রহণ করেছিল। তা ইতিহাসকে বাঁচিয়ে রাখতে হবে, সেটা আমি বলবো যে রাজনৈতিক দলের সাথে আমি আষ্টে পৃষ্ঠে বাঁধা এত বছর রয়েছি, সেই রাজনৈতিক দলের একটা বড় দায়িত্ব আছে। শুধু একা শেখ হাসিনা এই দায়িত্ব পালন করতে চলবে না, আমাদের সকলকে দায়িত্ব পালন করতে হবে। এই যে বঙ্গবন্ধু, এই যে স্যার যেটা আপনার প্রশ্ন উত্তরে বললেন, 2017 সালের 30শে অক্টোবর জাতিসংঘে থেকে যে স্বীকৃতির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটার জন্য তো শেখ হাসিনাকে লড়তে হয়েছে, এবং সেই প্রেক্ষাপটও কিন্তু প্রবাসী বাঙালিদের পক্ষ থেকে তৈরি হয়েছে। তখন কিন্তু এই সাদেক সাহেব কিন্তু শিক্ষামন্ত্রী ছিলেন, সেখানে দ্রুত বেগে সাদেক সাহেবের দিয়ে কীভাবে পাঠানো যায়, এগুলো অনেক বিস্তৃত ইতিহাস, এটা তো হয়েছে। সেই জন্যে আপনাকে অপেক্ষা করতে হয়েছে কত বছর? আপনাকে 46 বছর অপেক্ষা করতে হয়েছে। আবার এই যে গত বছর 14 ডিসেম্বর এই যে ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্য ফিল্ড অফ ক্রিয়েটিভ ইকোনমি নামে বঙ্গবন্ধুর নামে জাতিসংঘ ইউনেস্কোই এটি আন্তর্জাতিক পুরস্কার প্রচলন করেছে। এটার জন্য তো আমাকে 49 বছর অপেক্ষা করতে হয়েছে, কিংবা 50 বছর অপেক্ষা করতে হয়েছে। দাদা, এখানে আমি সেটা বলতে চাই আপনার কাছে, আপনি যদি বলছেন ইতিহাস ভুলিয়ে দাও, তো ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করলেই কি ভুলিয়ে দেওয়া যায়? যে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ আপনার 21 বছর বাজেনি, তো সেটি তো আজকে হচ্ছে বিশ্ব ঐতিহ্যের অংশ, তো ভুলিয়ে দেওয়ার চেষ্টা করলেই কি ভুলিয়ে রাখা যাবে? তো সেটা আপনি বলতে পারেন, এবং এটা তো একেবারে খুব গুরুত্বপূর্ণ একটি কথা। আপনাকে আমি বলি, গ্যালিলিও গ্যালিলি নাটকটি মঞ্চে আমি কয়েকবার দেখেছি। তা গ্যালিলিও গ্যালিলি নাটকের মঞ্চে আপনারা সবাই জানে, এটা অনেকেই দেখেছেন, এবং সেখানে বলছেন যে কোপার্নিকাসের যে তত্ত্বটি, গ্যালিলিও গ্যালিলি তিনি এক ধাপ এগিয়ে নিয়ে যে বলেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে,
সূর্য পৃথিবীর চারিদিকে না। তৎকালীন যে সমাজ ব্যবস্থা, বিশেষ করে গির্জাভিত্তিক সমাজ ব্যবস্থা, এটা কিন্তু মানতে পারেনি। তাকে বলা হয়েছিল আপনি দোষ স্বীকার করেন, তা না হলে আপনার মৃত্যুদণ্ড অবধারিত। কিন্তু একটা পর্যায়ে তিনি মনে করলেন যে বিজ্ঞানের প্রয়োজনে আমাকে কিছুদিন বেঁচে থাকতে হবে, যে কারণে ওই বলে দেওয়া হয়েছিল গির্জায় 5টা 1 মিনিটে ঘন্টা বাজিয়ে জানিয়ে দেওয়া হবে গ্যালিলিও গ্যালিলি আত্মসমর্পণ করেছে। 5টা 1 মিনিট ঘন্টা বাজেনি, 2 মিনিটে বাজেনি, 3 মিনিটে বেজেছে। তার মানে দেরিতে হলো, তিনি আপাতত সময়ের জন্য গ্যালিলিও গ্যালিলি আত্মসমর্পণ করেছিলেন বিজ্ঞানের প্রয়োজনে। তখন তার এক শিষ্য ছিল, আমি ওই জায়গাটা শেষ করে আনছি, আন্দ্রেয়া। গ্যালিলিও গ্যালিলি যখন নাটকের আলী জাকের অভিনয় করেছিলেন, প্রয়াত আলী জাকের, আসছে যখন, তখন আন্দ্রেয়া চিৎকার করে বলছে, দুর্ভাগা সেই দেশ যার কোনো বীর পুত্র নেই। আমরা মনে করতাম একমাত্র বীর পুত্র হচ্ছে গ্যালিলিও গ্যালিলি, ঠিক তাকে, তিনিও মিথ্যার কাছে আত্মসমর্পণ করেছে। তখন গ্যালিলিও গ্যালিলি আন্দ্রেয়াকে ডেকে বলছেন, আন্দ্রেয়া আমার কাছে আসো, চিৎকার করে বলো, দুর্ভাগা সেই দেশ যার বীর পুত্রের প্রয়োজন। একটা সমাজে, একটা রাষ্ট্রে বীরপুত্র সবসময় থাকে, যখন জাতি প্রয়োজন বোধ করে তখনই জাতি দুর্ভাগা। তা আমরা তো প্রয়োজন বোধ করেছি বলেই ওষুধ বিজ্ঞানের ছাত্র হয়েও স্যারের মগবাজারের বাসায় গভীর রাত্রে গিয়েছি। ইতিহাসের এই যে ভিতরে যে তাগিদ, সেই তাগিদ কিন্তু আমার রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা সকলে উপলব্ধি করেছেন বলেই কিন্তু এই লড়াইটা করেছেন। আজকের এই যখন সময়ে 50 বছরে আমি 60 বছর যখন হীরক জয়ন্তী পালন করব, তখন আমার এই ইতিহাসের গবেষণাটা, এই যে জেনোসাইড স্টাডিজ, তারা যে কার্যক্রমগুলো করছে, সেই কার্যক্রমগুলোকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য কতটুকু করতে পারবে। আমি আজকে দুপুরে একটা সংবাদ পেয়ে খুবই আনন্দিত এবং পুলকিত। কলকাতায় একটি অসাধারণ বই বেরিয়েছে, আপনাকে আমি শিরোনাম দেখিয়েছি, বইয়ের প্রচ্ছদটি দেখিয়েছি, থ্রু মাই আইস দ্য বার্থ অফ বাংলাদেশ। অভিজিৎ দাশগুপ্ত তিনি এই বইটি লিখেছেন এবং অসংখ্য রঙিন ছবি, বেগম ফজিলাতুন্নেছা মুজিবের অজানা অনেক ছবি সমস্ত সংযুক্ত করেছেন, এবং 50 ইয়ার্স অফ জেনোসাইড ইন বাংলাদেশ। তো এই গবেষণা তো শুধু বাংলাদেশের সীমাবদ্ধ এখন নাই, প্রবাসীরা এখন কিন্তু তারা অনেক গবেষণা করছেন। আমার বক্তব্য হচ্ছে গবেষণা যাতে সঠিকভাবে হয়, এখন মুনতাসির মামুন স্যারদের দায়িত্ব এটাকে আমাদের নির্দেশ করা, এই প্রজন্মকে সেই দীক্ষায় দীক্ষিত করা যে সঠিকভাবে গবেষণাটা হচ্ছে কিনা, এবং যেই ভাষার মাধ্যমে আন্তর্জাতিকভাবে পৌঁছানো দরকার সেভাবে আমরা পাচ্ছি কিনা। ধন্যবাদ স্যার। আমি আরেকটা ফোন নিয়ে আসছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। নমস্কার, আমি অনুপম ঘোষ বলছি যশোর থেকে। জি বলুন। আমি শ্রদ্ধেয় সুভাষবাবুর কাছে বিনয়ের সঙ্গে একটি প্রশ্ন রাখতে চাই। সেটা হচ্ছে, এই সময়ে দাঁড়িয়ে যে পরিস্থিতি, তাতে আমাদের আন্তর্জাতিক স্বীকৃতিটা বেশি প্রয়োজন নাকি ইতিহাস বিকৃতি রোধ করার জন্য? জি ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। আমি সুভাষদাকে প্রশ্ন উত্তর নেওয়ার চেষ্টা করছি। তার আগে স্যার, সুভাষদা যে বিষয়টি বলছেন যে গবেষণাগুলো যেন ঠিকভাবে হয় এবং আন্তর্জাতিক মানের সেদিকে নজর দেওয়ার জন্য, স্যার আমি আরেকটু অভিজ্ঞতা আপনার কাছে জানতে চাই। পাকিস্তানের দৃষ্টিতে 71 আপনি সাক্ষাৎকার নিয়েছেন, আপনার সঙ্গে আফসান চৌধুরী ছিলেন, মহিউদ্দিন আহমদ ছিলেন। তো স্যার সেই অভিজ্ঞতাটা আজকে একটু বলবেন যে আমাদের 25শে মার্চ কিংবা 71-এর 9 মাসের যেই রক্তক্ষয়ী দিনগুলো তারা কিভাবে মূল্যায়ন করছেন? আমি যেটা সৌভাগ্য হয়েছিল পাকিস্তানে, আমি যারা 71-এ রক্তপাতের সঙ্গে যুক্ত ছিল তাদের সবাই সাক্ষাৎকার নিতে পেরেছিলাম। আজকে অনেক বছর হয়ে গেছে, কিন্তু আমার এখন মনে হয় যে আমি কীভাবে এটা পেরেছিলাম। একটা সাহসেরও তো প্রয়োজন আছে, কিন্তু আমি কীভাবে করেছিলাম আমি জানি না। এবং নিজেকে সংবরণ করা রাও ফরমান আলী বা নিয়াজির সামনে, সেটাও কিন্তু খুব কঠিন ব্যাপার, কারণ তারা আমার শিক্ষক হত্যার সঙ্গে যুক্ত। কিন্তু আমি কাজটি করে আসতে পেরেছিলাম এবং সেই সব পাকিস্তানি নামে একটা বই লিখতে পেরেছিলাম। সেখানে আমি যতজনের সঙ্গে কথা বলেছি 3টি বিষয় খুব পরিষ্কার হয়ে গেছে। একটি হচ্ছে, বাংলাদেশকে তারা সবসময় কলোনি হিসেবে ভেবেছে। 2 নম্বর হচ্ছে 69 সালের পরে তারা এর আগে থেকে একটা লায়াবিলিটি থিওরি তারা করেছিল যে আমাদের যা পাওয়ার আমরা সেটা পেয়ে গেছি, আমাদের এখন এটাকে ঝেড়ে ফেলতে পারলে আমরা আমাদের দেশটাকে নিয়ে বাঁচব। কারণ 1954 সালে এটা বঙ্গবন্ধুর ইয়েতেও আছে, আত্মজীবনীতে বা অন্য কোথাও আমি পেয়েছি, আমি যে জীবনীটা রচনা করেছি সেখানে আছে। তিনিও এটা নিয়ে কথা বলেছিলেন যে সেই সময় অস্ট্রেলিয়ার একদল কনসালটেন্টকে আনা হয়েছিল যে পশ্চিম পাকিস্তানে কি করা যায়, পূর্ব পাকিস্তানে কি করা যায়।
তারা বলেছে পূর্ব পাকিস্তানের শিল্প উন্নয়ন এবং পশ্চিম পাকিস্তানের প্রচুর জমি আছে, সেখানে এগ্রিকালচারে জোর দেওয়া। তখন নীতি নির্ধারকরা বলেছিল এরা তো থাকবে না আমাদের সঙ্গে, বা আমরা থাকবো না ওদের সঙ্গে, তো আমরা কেন শিল্পায়নটা ওখানে করব, আমরা আমাদের এই অঞ্চলে শিল্পায়ন করি, এবং সেটা এক্স্যাক্টলি করেছিল। ওই লাইবিলিটির তত্ত্বে 1969 সালে আমির অফ কালাবাগ যে আছে, পশ্চিম পাকিস্তানের গভর্নর ছিলেন, তিনি সেটা প্রয়োগ করতে বলেছিলেন, এবং সেই প্রয়োগেরই ফলশ্রুতি হচ্ছে 1971 সালের যুদ্ধ। 3 নম্বর, তারা সবাই অস্বীকার করেছে একটা দল যে তারা গণহত্যার সঙ্গে যুক্ত না। আবার আলতাফ গহর বা এদের সঙ্গে যখন কথা বলেছে দানি, তারা সবাই বলেছেন এরা সবাই যুক্ত, এরা অপরাধী এবং এরা কালপ্রিট। স্বাভাবিকভাবে তারা তো হত্যার দায় কেউ স্বীকার করবেনই না। তো এই হচ্ছে মূল বিষয়। আজকে অনেকেই বলছেন যে আমাকে, যে পাকিস্তানে এরা কি জানি বলে কেন ক্ষমা চাচ্ছে না, নতুন পাকিস্তানি প্রজন্ম আসছে, তারা ইউটিউবের মাধ্যমে বলছে যে তারা জানতো না, ক্ষমা চাচ্ছে। তা আমি বললাম ব্যক্তিগতভাবে আমি ক্ষমা চাওয়া না চাওয়া নিয়ে আমি খুব একটা উদ্বিগ্ন না, আগ্রহী নই। তো ইমরান খান বললো যে ক্ষমা চেয়েছে, তাতে হইলটা কি? আমার কথা হচ্ছে পাকিস্তানের তখনই ক্ষমা চাওয়া হবে যখন 1972 সালের চুক্তি অনুযায়ী তারা চুক্তি হয়নি, যখন আমরা দাবি করেছিলাম আমাদের ক্ষতিপূরণটা দিতে হবে। দ্বিতীয়ত তাই না, যেটা হচ্ছে যে অবাঙালিদের দিয়ে যাওয়া হবে, এটা কিন্তু কথা হয়েছিল অনেকটা চুক্তির মতো। এই কাজগুলি যখন সমাপন করবে তারপরে বলতে হবে আমরা যা করেছি তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। খালি ক্ষমা চাইলেও আমি এটার পক্ষপাতী। জি স্যার, আমি আরেকবার সময় পেলে আসার চেষ্টা করব। সুবাদা, দর্শক যে প্রশ্নটি করেছেন যে আন্তর্জাতিক স্বীকৃতি থেকে বিকৃতি রোধ করাই বেশি প্রয়োজন কিনা, এখন ইতিহাস বিকৃতি রোধ করা? দুটোই প্রয়োজন। এবং আমি একটা ছোট্ট কথা বলি, আমাদের ইতিহাসটা সঠিকভাবে তুলে ধরতে হবে। যেমন আমি সবসময় পক্ষপাতী যে বঙ্গবন্ধুর কোনো বিষয় যেন ভুল তথ্য না যায়। এটা অথবা মুনতাসির মামুন কিন্তু আমাকে একেবারে সেই 36-37 বছর আগের থেকে শিখিয়েছেন যে তাকে বাড়িয়ে বলার কোনো প্রয়োজন নাই, তিনি সময়ময় উদ্ভাসিত, তার সঠিক তথ্যতে উপস্থাপন করা। এই যে 26শে মার্চের সকালবেলা রফিকুল ইসলামের বীরুত্তম, তার যদি সাক্ষাৎকারটা যদি আজ থেকে অনেক বছর আগে দেওয়া, সেই সাক্ষাৎকারে তিনি বলছেন 26শে মার্চের সকালে ডক্টর আনোয়ার আলী তিনি একটা ইউনিয়ন ওয়ার্ডের লিফলেট এনে তার কাছে দিয়েছিলেন। তিনি তখন তো সরকারি চাকরিরত বাঙালি পুলিশ অফিসার, ক্যাপ্টেন তখন রফিকুল ইসলাম বীরুত্তম, তিনি ডক্টর আনোয়ার আলী, ওই আনোয়ার আলী ইতিহাসটা আমার কিন্তু উপস্থাপিত হওয়া দরকার। এবং 26শে মার্চের সন্ধ্যা 7:40 যখন কালুঘাট বেতার কেন্দ্র থেকে প্রথম যখন এই আওয়ামী লীগের তৎকালীন চট্টগ্রামের সাধারণ সম্পাদক হান্নান সাহেব যখন বঙ্গবন্ধুর পক্ষে যখন বক্তৃতা দিয়েছিলেন, সেই ইতিহাসটা তুলে ধরা দরকার। তার পরবর্তীতে আপনি যে 27শে মার্চে যখন বক্তৃতা জিয়াউর রহমান সাহেব কোথায় সোয়াদ জাহাজ খালাস করতে গিয়েছিল, এগুলো সঠিক অর্থে নতুন প্রজন্মের সঙ্গে তুলে ধরা দরকার। এবং এই যে কবি আব্দুল সালাম নামে একজন বর্ষিয়ান কবি, শেষ করছি আমি, তিনি যে ওখানে পুঁথি পাঠ করেছিলেন, বক্তৃতা দিয়েছিলেন, কবিতা পাঠ করেছিলেন জিয়াউর রহমানের এই ভাষণ পাঠ করার আগেই 27শে মার্চে সন্ধ্যাবেলায়, সেগুলো এখানে উপস্থাপিত হওয়া দরকার। ইতিহাস সঠিকভাবে উপস্থাপিত হওয়া দরকার। আমি এইটাই সবার কাছে অনুরোধ করব। আর আজকে মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা কিন্তু গত পরশু বলেছেন, জাতি যে স্বপ্ন, বঙ্গবন্ধু যে স্বপ্ন রেখে গেছেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্ব কিন্তু আমাদের সকলের। আমরা সেটাই আশা করি, সবার কিন্তু মনে রাখা দরকার। জি, সুভাষ সিংহরে আপনাকে অনেক ধন্যবাদ। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। দর্শক সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।